আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। বিচার না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রেস সচিবের। টাকার অভাব আর ডলার সংকটে বিদ্যুৎ জ্বালানিতে বকেয়ার পাহাড়, দেনা চেয়ে শেভরন আদানির চিঠি। এবারও গরমে লোডশেডিংয়ের শঙ্কা, অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামার অপেক্ষা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাত 11:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচি। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। ছাত্র জনতাকে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এখনই সময়। কর্মসূচির নামে কেউ আওয়ামী লীগকে আবারও রাজনীতি করার সুযোগ দেওয়ার চেষ্টা করলে ছাত্র জনতা তাদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তারা প্রকাশ্যে কর্মসূচি দেওয়ার সাহস করে। তারা কাদের মদদে, তারা কিভাবে এই ধরনের কর্মসূচি দিতে সাহস জুগিয়েছে, তাদেরকে আমাদের কাছে জবাব দিতে হবে। রাষ্ট্র উপদেষ্টাকে বলতে হবে এখনো কিভাবে সন্ত্রাসী লীগের খুনিরা বাইরে থেকে কর্মসূচি দেওয়ার সাহস করতেছে। যদি খুনি লীগ ফিরে আসে, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে। অনতি বিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে উদ্যোগী হন। সন্ত্রাসী লীগদের গ্রেফতারের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুন। আওয়ামী লীগের পতাকা তলে কেউ বিক্ষোভ করলে আইনের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দলটিকে কোনো কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলেও সাফ জানান তিনি। নৃশংস হত্যা যজ্ঞের 6 মাস না যেতেই কি করে দলটি কর্মসূচি ঘোষণা করে, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এছাড়া বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের নেতারা আওয়ামী লীগকে প্রতিহত করার একাট্টা ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। দলটির পতাকা তলে অবৈধভাবে কেউ বিক্ষোভ করলে তাকে আইনের মুখোমুখি করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর চূড়ান্ত রিপোর্টের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে আগামী নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হবে। যতদিন না তাদের লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করতে দেওয়া হবে না। ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর সমস্ত রিফর্মের রিপোর্টগুলো পাওয়ার পরে কনসেনসাস কমিশন কাজ করবেন। বিপ্লবে গণহত্যার 6 মাস না যেতেই কিভাবে আওয়ামী লীগ কর্মসূচি দেয়, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। খুনি হাসিনা বাংলাদেশে আসবে, তবে এসে সে আগে বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপর ফাঁসির মঞ্চে দাঁড়াবে। এদিকে দলটির কর্মসূচিকে গণবিরোধী উল্লেখ করে প্রতিহতে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে একটি সংগঠনের বৈঠকে এ ঘোষণা দেন বক্তারা। 16 বছরের অপকর্মের বিচার না হওয়ায় আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণার সাহস পেয়েছে বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন বলেন, আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জনগণও সজাগ রয়েছে। যাদের বিচার হওয়া দরকার, আইসিটি ট্রাইব্যুনালে যারা এখন বিচারের মুখোমুখি গণহত্যার জন্য 16 বছরের যে অপরাধ এই দেশ এবং তার জনগণের বিরুদ্ধে, যে অপরাধের সুনির্দিষ্ট বিচার হওয়া দরকার, তারা আবার ফিরে আসতে চান, এটা এক ধরনের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগের যে কোনো পদক্ষেপকেই শুধু বিএনপি নয়,
বাংলাদেশের শুধু রাজনৈতিক বিভিন্ন দল নয়, আমি মনে করি যে আপামর জনগণই সেদিকে নজর রাখছে। ভারতে বসে কর্মসূচি ঘোষণা শেখ হাসিনার বালখিল্যতা বলেও উল্লেখ করেন বক্তারা। ভারত সরকারকে বলবো ওনাকে ভালো চিকিৎসা দেন, কারণ ওনার মানসিক চিকিৎসার খুব দরকার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে সঠিক পথে আনতে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন ৫ আগস্ট নির্বাচন দিয়ে স্মরণীয় রাখতে পারে সরকার। মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো কিছুর তুলনা করা ঠিক হবে না বলেও মত তার। এদিকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল ষড়যন্ত্রে লিপ্ত জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আগামী জাতীয় নির্বাচন কবে হবে এ নিয়ে আলোচনা যুক্তিতর্ক চলছে রাজনৈতিক মহলে। চলতি বছরের মধ্যেই ভোট আয়োজনের দাবি অনেক রাজনীতিকের। বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নির্বাচন বিলম্বের কারণ জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে ৫ আগস্ট স্মরণীয় রাখতে সেদিন জাতীয় ভোট আয়োজনের দাবি জানান তিনি। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই, তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। গণহত্যার দায়ে শুধু শেখ হাসিনা নয়, সংগঠন হিসেবে আওয়ামী লীগেরও বিচার দাবি করেন সালাউদ্দিন আহমেদ। নির্বাচিত হওয়ার জন্য যদি বিভিন্ন কৌশলে সরকারের সমস্ত শক্তিকে প্রয়োগ করতে হয়, সেটা ফেসিবাদকে আবার দোষারোপ করে কি লাভ হবে তাহলে? এদিকে ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা নিয়ে খুলনা বিভাগে যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলা বিএনপির কর্মশালা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের আস্থা ধরে রাখতে সবচেয়ে বড় দায়িত্ব বিএনপির। আওয়ামী লীগ রাষ্ট্রের প্রতিটি ব্যবস্থাকে ভেঙে চুরে ধ্বংস করে গেছে বলেও মন্তব্য এই শীর্ষ নেতার। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা। তারেক রহমান বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচারী সরকারের সব নির্যাতনের প্রতিশোধ নেওয়া হবে। আমি যে প্রশ্নটি এখন কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে সীমান্ত হত্যা বন্ধ এবং কাঁটাতারের বেড়া ইস্যু। ভারতের সঙ্গে অসম চুক্তি এবং বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধের বিষয়েও হবে আলোচনা। সচিবালয়ে একথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠক শেষে বিজিবি মহাপরিচালক জানান, আলোচনায় বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতে বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী দুপক্ষের নেতৃত্ব দেবেন। সম্মেলন সামনে রেখে বুধবার সকালে সচিবালয়ে ভারতের সঙ্গে আলোচ্য বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বিজিবি মহাপরিচালক জানান, ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্ত হত্যা সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না। চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা যেটা বললেন, কোনো ছাড়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুদেশের শূন্যরেখার 150 গজের মধ্যে নিয়ম মেনে বেড়া নির্মাণ, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যাচার বন্ধ, অভিন্ন নদীর পানি প্রত্যাহারের ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে। সাথে একটা চুক্তি আছে, হলো ইটিপি আর একটা হলো এসটিপি। এখানে আমাদের একটু হয়তো আগে যারা চুক্তি করছে ওইটা ইটিপি অবলিগ এসটিপি দিয়ে দিছে, ওটার মধ্যে হওয়া উচিত ছিল শুধু ইটিপি। এটার জন্য হয়তো আমাদের একটা চেঞ্জ, তাদের সাথে হয়তো আমাদের আলোচনা হবে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সম্মেলনে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আস্থা ফিরিয়ে আনার বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এই নদীগুলি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া দিতে জমি অধিগ্রহণের অনুমতি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার।
নদিয়া জেলার করিমপুরে এই বেড়া নির্মাণ করা হবে। এর মধ্যে জেলা কমিটির অনুমতি দিয়েছে মমতার মন্ত্রিসভা। এজন্য প্রয়োজনীয় অর্থ দেবে ভারতীয় কেন্দ্রীয় সরকার। জমি অধিগ্রহণের পর সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে তা হস্তান্তর করা হবে। সীমান্তে কাঁটা তারের বেড়া দেয়া নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে সম্প্রতি উত্তেজনা দেখা দেওয়ার পর এই সিদ্ধান্ত নিল তৃণমূল সরকার। শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের দুর্নীতি খুঁজতে যে প্রতিষ্ঠানেরই অস্তিত্ব খুঁজে পায়নি দুদক। দুপুরে সরকারি নথিতে থাকা প্রতিষ্ঠানটির ঠিকানা ধানমন্ডি সুধা সনদসহ বিভিন্ন স্থানে অভিযানে গেলেও মেলেনি হদিস। এদিকে সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এবং সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। ধানমন্ডি ৫ নম্বর রোডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে দুদক খোঁজ করছে হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের। দুদক বলছে সূচনা ফাউন্ডেশনের ঠিকানায় উল্লেখ ছিল সুধা সদনের নাম। এছাড়া বেশ কয়েকটি স্থানের কথা বলা হলেও মেলেনি হদিস। এসে দেখলাম যে এখানে প্রতিষ্ঠানটি নেই বর্তমানে। 2014 সালে অটিজম শিশুদের মান উন্নয়নে পুতুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় সূচনা ফাউন্ডেশন। দুদকের অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক ফাউন্ডেশনের সদস্য করা ও অনুদান দিতে বাধ্য করতেন তিনি। এমনকি প্রতিষ্ঠানে অনুকূলে দান করা অর্থের উপর বছরের পর বছর আয়কর মওকুফ করত জাতীয় রাজস্ব বোর্ড। আমরা কিছু রেকর্ডপত্র যেগুলো সংগ্রহ করেছি রেজিস্ট্রেশন কার্যালয় থেকে, আমরা সেগুলো বিশ্লেষণ করে পরবর্তীতে আমরা প্রধান কার্যালয়ের কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব। এদিন সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা ও তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 4 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড হতে টাকা স্থানান্তর করত উত্তোলনপূর্বক আত্মসাৎ করায় উক্ত 8 জনের বিরুদ্ধে আজ একটি মামলা দায়ের হয়েছে। মামলা হয়েছে বরগুনায় 1 আসনের সাবেক এমপি ধীরেন্দ্রনাথ শম্ভু ও তার স্ত্রীর নামেও। তাদের বিরুদ্ধে প্রায় 7 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 50 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ এখনও জনজীবনে স্বস্তি আনতে পারেনি বলে পর্যবেক্ষণ তুলে ধরেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তেল, চিনি, পেঁয়াজ সহ 14 পণ্যের দামে অস্বাভাবিক ওঠানামার জন্য মজুতদারি এবং কমিশন বাণিজ্যকে দায়ী করেছে গবেষণা প্রতিষ্ঠানটি। বাজার সিন্ডিকেট ভাঙার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলো বন্ধের সুপারিশ সিপিডির। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার প্রায় 6 মাস হতে চলেছে। এই সময়ে জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার উদ্যোগ নিলেও বাজারে তার প্রভাব ছিল কম। বরং তেল, চিনি সহ অনেক নিত্যপণ্যের আন্তর্জাতিক ও দেশের বাজারে দামের বিস্তর ফারাক দেখা গেছে। এমন তথ্য তুলে ধরে বুধবার বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা প্রকাশ প্রতিবেদনে 14টি নিত্যপণ্যের অস্বাভাবিক দামের জন্য মজুতদারি ও কমিশন বাণিজ্যকে দায়ী করেছে সিপিডি। বলেছে এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি অন্তর্বর্তী সরকার। অনেক জায়গায় আমরা কিন্তু দেখছি যে চাঁদাবাজি ইত্যাদির কারণেও যেটা অব্যাহত আছে সেটার কারণেও মূল্য বৃদ্ধি পাচ্ছে। অর্থনীতি কেন্দ্রিক কিছু সংস্কার কর্মসূচি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি, তবে এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। জ্বালানি খাতের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরে সিপিডি জানায় পিডিবির কাছে বিদ্যুৎ কেন্দ্রগুলোর পাওনা 21,000 কোটি টাকা। সংকট নিরসনে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানি নিয়েও প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থাটি। আমরা কিন্তু সিপিডি থেকে অনেক বছর ধরে বলছি যে আমাদের নিজস্ব এক্সপ্লোরেশন শক্তি, আমাদের সেখানে জনবল, এইখানে আমাদের ইনভেস্টমেন্ট করা, এইটাই হলো আমাদের স্ট্যান্ড। আগের সরকারের সময় সবচেয়ে আলোচিত ব্যাংক খাতের কথা তুলে ধরে সিপিডি বলেছে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়া উচিত। ডিজিটাল ব্যাংক স্থগিত করা এবং মধ্যমেয়াদী পদক্ষেপের মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ এবং কমপ্লায়েন্স শক্তিশালী করা, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো এগুলোকে বন্ধ করে দেওয়া। গেল বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 2,85,000 কোটি টাকা উল্লেখ করে এসব ঋণ আদায়ে ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছে সিপিডি। সংস্কারের জন্য উপস্থাপন করা কিছু। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিপুল পরিমাণ দায় দেনার কারণে আর্থিক চাপে দেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাত। পিডিবি আর পেট্রোবাংলার কাঁধে এখন 65,000 কোটি টাকার বেশি বকেয়া। এর মধ্যে পেট্রোবাংলাকে মার্কিন কোম্পানি শেভরন এবং
পিডিবিকে ভারতীয় কোম্পানি আদানির বকেয়া পরিশোধের জন্য চিঠি দিয়েছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, বড় অঙ্কের আর্থিক চাপ থাকায় এবারও গরমে ব্যাহত হতে পারে বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ। সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। আর্থিক টানাপোড়েন আর ডলার সংকটে গত ৩ বছর ধরেই দেখা যায় পর্যাপ্ত জ্বালানির অভাবে সর্বোচ্চ চাহিদার সময়েও বন্ধ রাখতে হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যক বিদ্যুৎ কেন্দ্র। ফলে গরমের সময় সইতে হয় তীব্র লোডশেডিং। জেকে বসা আর্থিক সেই বেহাল দশা থেকে এখনো বেরোতে পারেনি বিদ্যুৎ খাত। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর দাবি, পিডিবির কাছে পাওনা ঠেকেছে 16,000 কোটি টাকায়। আর এই অর্থ সংকটের কারণে এবারও মিলছে না গরমে চাহিদা মাফিক বিদ্যুৎ উৎপাদনের নিশ্চয়তা। ডেফিনেটলি কনসার্নিং। আমরা যে তেল ইম্পোর্টটা করবো কখন থেকে করবো, আমরা 6 মাসে অলরেডি পেন্ডিং আছে। সব মিলিয়ে হলো পরিস্থিতি অবশ্যই বেশ খারাপ। গভর্নমেন্টের ফান্ড ক্রাইসিস আছে, সেটা আমরা বুঝি, বাট আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো হাত পা বাঁধা। মানে আমি তো এটা না পেলে আমি তো ইলেকট্রিসিটি দিতে পারবো না, তাহলে কিন্তু সামারে রোজার সময় একটা লোডশেডিং আসবে। শুধু তাই নয়, 845 মিলিয়ন ডলার বা 10,000 কোটি টাকা বকেয়া দাবি করে তা জুনের মধ্যে পরিশোধ করতে পিডিবিকে চিঠি দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি। নতুবা গুনতে হবে জরিমানা। একই অঙ্কের টাকা পায় পায়রা, রামপাল, মাতারবাড়ির মতো বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো। এছাড়া গ্যাসের মূল্য বাবদ পেট্রোবাংলার পাওনা 7,000 কোটি টাকার বেশি। সব মিলিয়ে অন্তত 43,000 কোটি টাকার দেনায় জর্জরিত সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠান পিডিবি। একই চিত্র জ্বালানি খাতেও। এনবিআরের দাবি করা ভ্যাট শুল্ক, শেভরনের পাওনা আর এলএনজি আমদানি বাবদ 22,000 কোটি টাকার বকেয়া এখন পেট্রোবাংলার কাঁধে। এর মধ্যে বকেয়ার অন্তত আংশিক পরিশোধে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে গ্যাস উত্তোলনকারী মার্কিন প্রতিষ্ঠান শেভরন। প্লাস পয়েন্ট যে ওনারা টোটাল ডিউজটা অ্যাট এ টাইম চান না, ওনারা বলেন যে আপনারা ভাগে ভাগে দিয়ে দেন। সপ্তাহের মধ্যে আমাদের টার্গেট $100 মিলিয়ন কালেক্ট করব, সেইটা দিয়ে আমরা শেভরন এবং অন্যান্য এসেনশিয়াল ডিউজ যেগুলি আছে সেগুলি আমরা দিয়ে দিব। কনসার্নের অবশ্যই আছে। কন্টিনিউয়াস অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকের সাথে ডলারের জন্য যোগাযোগ করছি। বিপুল দায় দেনা আর অর্থ সংকটের কারণে এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা বিশেষজ্ঞদের। তাই পরামর্শ আসছে জনজীবন সহনীয় আর অর্থনীতি গতিশীল রাখার তাগিদেই বিদ্যুৎ জ্বালানি খাতে অর্থ ছাড়ে অগ্রাধিকার দেওয়ার। অন্য সব কিছু ইম্পর্টেন্ট, বাট এগুলো হলো সুপার ইম্পর্টেন্ট। যেভাবে করে হোক এই টাকাটা দিতে হবে আর স্পিডটা বাড়াতে হবে যে রেটে টাকা দিচ্ছে। কিন্তু আমরা যদি দেখি বকেয়াটা বাড়ছে, তাহলে তো অদূর ভবিষ্যতেই এমন একটা সিচুয়েশন এটা আসবে যে হঠাৎ করে আমরা দেখব বিদ্যুৎ পাচ্ছি না, আমরা গ্যাসের সাপ্লাই ঠিক মতো হচ্ছে না, সব কিছুতে একটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে। বিদ্যুৎ খাতের দেনা পরিশোধে চলতি সপ্তাহে 1,000 কোটি টাকা ছাড় করেছে অর্থ বিভাগ। তবে ব্যাপক দায় দেনার বিপরীতে এ অঙ্ক নগণ্য। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বেশ ভুগিয়েছে অর্থ সংকট, ডলারের অপ্রতুলতা আর বিপুল পরিমাণ বকেয়ার মতো বিষয়গুলো। এসব বিষয় কতটা মুনশিয়ানার সঙ্গে সামাল দেয়া যায় তার উপরই অনেকটা নির্ভর করছে এবারের গ্যাস বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, এমনটি মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। চট্টগ্রাম বন্দরে জঙ্গলে ঢাকা পড়ে আছে আমদানি করা গাড়ি। মামলার ফাঁদে নষ্ট হচ্ছে প্রায় 300 যান। দ্রুত শেড থেকে সরিয়ে নিতে চাপ কর্তৃপক্ষের। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল। টঙ্গীর তুরাগ তীরে দলে দলে আসছেন মুসল্লিরা। নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। এবার প্রতিটি খিত্তায় থাকবে সাদা পোশাকে পুলিশ। ড্রোন ক্যামেরায় পর্যবেক্ষণ সহ 5 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। জীবন সায়ান্নে পৌঁছেছেন অনেক আগেই, কমেছে শারীরিক শক্তিও। তারপরও দমে যাননি 80 বছরের আব্দুল হায়াত। পরকালে লাভের আশায় এভাবে 1 সপ্তাহের বেশি সময় ধরে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ইজতেমার ময়দানে। তার মতো নানা বয়সী ধর্মপ্রাণদের শ্রমে 160 একরের ময়দান এখন প্রায় প্রস্তুত বিশ্ব ইজতেমার মহা কর্মযজ্ঞের জন্য। ময়দানটাকে যে সাজানো হয়েছে এটা আল্লাহ তাআলার খাস মেহের। বুধবার সকালে টঙ্গীর তুরাগ তীরের ময়দান পরিদর্শন করেন পুলিশের প্রধান বাহারুল ইসলাম। খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণের পর জানান, প্রতি বছরের মতো এবারও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। 5টি সেক্টরে ভাগ করে আমরা নিরাপত্তা সাজিয়েছি। 16টি ওয়াচ টাওয়ার থাকবে এবং সেই ওয়াচ টাওয়ার থেকে আমরা নিরাপত্তা ডিউটি দেখব, বাইনোকুলার দিয়ে আমরা দেখব। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ
আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতা, আবারও বলি আপনাদের সহযোগিতা আমরা এগুলো মোকাবেলা করতে পারবো। 31 জানুয়ারি থেকে শুরু হয়ে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে 6 দিনের প্রথম পর্বের 2 দফার বিশ্ব ইজতেমা। আর একদিন পরেই আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে 160 একরের টঙ্গীর তুরাগ তীর। আগামীতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের মহাসম্মিলন ঘটবে এই ইজতেমাকে কেন্দ্র করে, এমনটি প্রত্যাশা সারা দেশ থেকে আসা স্বেচ্ছাশ্রম দেয়া আগত ধর্মপ্রাণদের। তোহা খান তামিম, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার 106 জনকে অনিয়মের মাধ্যমে ভোটার করার প্রমাণ পেয়েছে ইসি। এজন্য প্রতিজন থেকে নেওয়া হচ্ছে লাখ টাকার বেশি। জালিয়াতির ঘটনায় জগন্নাথপুর থানা নির্বাচন কর্মকর্তা এবং ডেটা এন্ট্রি অপারেটরকে প্রধান করে 11 জনের বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন, যাদের মধ্যে 9 জন অজ্ঞাত আসামি। এরই মধ্যে নির্বাচন কর্মকর্তা ও ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে ইসি সচিবালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। এদিকে এখন পর্যন্ত বাড়িতে গিয়ে ভোটার তালিকায় 17,07,570 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে হুমায়ুন কবির। থাম্ব ইমপ্রেশন আরেকজনেরটা দিয়ে ভোটার বানানো হচ্ছে, তারই আলোকে আমরা এই কাজটা করেছি এবং এই ক্ষেত্রে আমরা মনে করছি যে আমরা সঠিকভাবে ওদেরকে ধরতে পেরেছি। আমরা তাদের বিরুদ্ধে মামলা করি, যেটা গতকাল এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আসামি 2 জন, একজন হচ্ছে থানা নির্বাচন অফিসার ইটসেলফ, যার নাম মুজিবুর রহমান, এটা হচ্ছে জগন্নাথপুর সুনামগঞ্জ। আর একজন হচ্ছেন জুবায়ের রহমান, উনি ডাটা এন্ট্রি অপারেটর। তা আমরা আশা করি সেই চক্রটা এখন একটু ভাঙা সম্ভব হবে। দেশের ব্যাংক খাতে টাকা চুরি আকস্মিক কোনো ঘটনা নয়, এতে সর্বোচ্চ পর্যায়ের সমর্থন ছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাপোস্টিক কনভেনশন বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয়নি, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলা বলি করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যখন আপনার একজন ট্যাক্সি ড্রাইভার টাকা পয়সা ফেরত দেয়, অটোমেটিক্যালি কিন্তু আপনার ইমেজ উপরে। আপনার এমপি যখন দুর্নীতির দায়ে জেলে যায় আরেক দেশে গিয়ে, আপনার ইমেজ রক্ষা করা সেখানে খুব কঠিন। তো আমি যেটা বলবো সেটা হলো যে আমাদের সার্বিকভাবে আমরা যা করবো সেটাই আমাদের ইমেজ হবে। ভোলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের সহিংসতার জেরে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের মধ্যস্থতায় রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বরিশালেও কর্মবিরতির প্রত্যাহার করেছে শ্রমিকরা। ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে অবৈধ যান এবং স্থাপনা অপসারণকে কেন্দ্র করে বাস ও সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের জন্য রাতে বিশেষ সভা ডাকে জেলা প্রশাসন। 2 ঘন্টার বিশেষ সভায় বাস মালিক সমিতির ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়। এ সময় বৃহস্পতিবার সকাল থেকে জেলা অভ্যন্তরীণ রুটে বাস চলাচলের ঘোষণা দেওয়া হয়। এদিকে নিরাপত্তার দাবিতে ঢাকা ধর্মঘট 13 ঘন্টা পর প্রত্যাহার করেছেন বরিশালের রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকরা। শুরু হয়েছে বাস চলাচল। প্রশাসনের সাথে আমাদের যে আলাপ হয়েছে সে অনুযায়ী আমাদের ধর্মঘট আমরা প্রত্যাহার করলাম। একটা সুষ্ঠু সমাধান হয়েছে, আমরাও আমাদের জায়গায় ফিরে আসছি, আমাদের একটা স্থান হয়েছে। সিএনজি মালিকদেরকে আমরা একটি জায়গা দিয়েছি এবং বাস মালিক সমিতি তাদের পৌরসভার যে বাস স্ট্যান্ড আছে ইজারাকৃত সেইখানে তারা থাকবে এই শর্তে, এবং তারা ভবিষ্যতে আর কোনো ঝামেলা করবে না, তারা শান্তিপূর্ণভাবে থাকবে। আমরা 2 পক্ষের সাথে কথা বলেছি, কথা বলে তাদের 2 পক্ষের কিছু দাবি দেওয়া ছিল, বিশেষ করে ভাড়া সংক্রান্ত এবং আচরণগত কিছু বিষয় ছিল, এগুলো আমরা অ্যাড্রেস করছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে ভবিষ্যতে আমাদের এই ধরনের কোনো সমস্যা হবে না। চট্টগ্রাম বন্দরের খোলা শেডে পড়ে থাকা 297টি গাড়ি নিয়ে চরম বেকায়দায় পড়েছে শুল্ক বিভাগ। মামলা থাকায় 195 গাড়ি যেমন নিলামে তোলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে, আবার বাকি 102টি গাড়ি আদৌ চলাচল উপযোগী হয়েছে কিনা তা জানতে রিপোর্ট চাওয়া হয়েছে বিআরটি এর কাছে। অথচ এসব গাড়ি দ্রুত শেড থেকে সরিয়ে নিতে চাপ দিয়ে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
গত ২০ বছরের বেশি সময় চট্টগ্রাম বন্দরের শেডে পড়ে থাকা ২৯৭টি গাড়ির মধ্যে ১৯৫টির বিরুদ্ধে মামলা রয়েছে উচ্চ আদালতে। অবশেষে বিষয়টি নিশ্চিত হতে পেরেছে কাস্টমস কর্তৃপক্ষ। আমদানি করা এসব গাড়ি ডেলিভারি না হয় ঢাকা পড়ে গণজঙ্গলে। এগুলো সরিয়ে নিতে বন্দরের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হলে অনুসন্ধানের নামে চট্টগ্রাম কাস্টম হাউস। অন্যান্য নতুন গাড়ির জাহাজ যখন আসে তখন গাড়িগুলো রাখতে আমাদের হিমশিম খেতে হয়, আর এই স্পেসটা খালি হলে আমরা অন্য গাড়ি রাখতে পারি, আমাদের একটু রেভিনিউ জেনারেট হয়। ইম্পোর্টার যে টাকা খরচ করেছে ওই টাকাটা আমার বাইরে চলে গেছে, বাট এই গাড়িগুলো থেকে আমি কোনো রেভিনিউ পাইনি। আবার এই গাড়িগুলোর এখন ব্যবহার উপযোগিতাও নাই যে এই গাড়িগুলো আমার দেশে চলাচল করে এটা কোনো সেবা আমাকে দিতে পারবে। মামলা জটিলতায় আটকে যাওয়া ১৯৫টি গাড়ি আপাতত নিলাম কিংবা স্ক্র্যাপ হিসেবে কেটে ফেলার সুযোগ থাকছে না। অপরদিকে মামলা না থাকা বাকি ১০২টি গাড়ি নিলামে তোলা যাবে কিনা তা নিয়েও রয়েছে সংশয়। বিশেষ করে ২০ থেকে ২২ বছর আগে আমদানি করা এসব গাড়ি চলাচল উপযোগী কিনা তা নিশ্চিত হতে বিআরটি এর কাছে প্রতিবেদন চাওয়া হবে। সেখানে ইতিবাচক ফলাফল এলো প্রশ্ন থেকে যাবে পুরাতন ও জরাজীর্ণ গাড়ি রাস্তায় নামতে পারবে কিনা তা নিয়ে। যদি এই রকম সিচুয়েশন তৈরি হয় যে আমার নিলাম এগুলি আমি করতে পারছি না, আইনগত জটিলতা আছে বা এই প্রক্রিয়াগুলি শেষ হতে হতে এগুলি ব্যবহার উপযোগিতা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এগুলো আমাদের ধ্বংস প্রোগ্রাম যেতে হবে। এদিকে মামলা দ্রুত নিষ্পত্তি করে গাড়িগুলো নিলাম কিংবা আমদানিকারকের বিপরীতে ছাড় করার ব্যবস্থা নেওয়ার কথা বলছেন বারবিরা নেতারা। আরও বেশি পাওয়ার আশায় যখন গাড়িগুলো নিলামে দেওয়ার গভর্নমেন্ট চেষ্টা করে, আসলে শেষ পর্যায়ে গিয়ে গাড়ি বেশি পাওয়া যায় না, গাড়িগুলো আরও নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রথম বিটের চেয়ে আরও কম দামে গাড়িগুলো বিক্রি হয়। শেডে দামি মডেলের প্রাইভেট কার, পাজেরো, মাইক্রোবাস যেমন রয়েছে তেমনি রয়েছে বেশ কিছু পিকআপ এবং ট্রাক। বিদেশ থেকে আমদানি করা ৭৪টি গাড়ি নিলামে বিক্রি করতে না পেরে অন্তত ৬ মাস আগে কেটে স্ক্র্যাপ করা হয়েছে, কিন্তু নানা জটিলতায় সে স্ক্র্যাপ এখনও বিক্রি করা যায়নি। এর মাঝে নতুন করে যুক্ত হচ্ছে ২৯৭টি গাড়ি। এসব গাড়ি কি কাটা হবে নাকি নিলামে বিক্রি হবে সে সিদ্ধান্ত নিতে পারছে না চট্টগ্রাম কাস্টম হাউস। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ। টাকা পাচার, লুটপাট আর মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ নেতারা, অথচ তারাই আবার বিদেশ থেকে দেশে হরতাল ডেকেছে। তাদের বাড়াবাড়ি সমুচিত জবাব দেবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলম। বুধবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সমালোচনা করে আলাল আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে জনগণ। বেগম খালেদা জিয়াকে করেছেন বাড়ি ছাড়া, বাংলাদেশের মানুষ আপনাকে করেছে দেশ ছাড়া। আপনার ১৪ গোষ্ঠীকে দেশ ছাড়া করেছে, বিচার দেখিয়ে দিয়েছে। এখনো সাবধান হন। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, রাজনীতি করতে হলে আগে মানুষের কাছে ক্ষমা চেয়ে তারপরে আসতে হবে। বাংলাদেশের মানুষের ধৈর্যের কিন্তু সীমা আছে। বেশি বাড়াবাড়ি করলে কেবলমাত্র তো দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, কোনোদিন দেশে ফিরতে না পারেন সেই ব্যবস্থা বাংলাদেশের মানুষ করে দেবে। আর বাংলাদেশে যদি ফিরতে হয় সরাসরি কোর্টে যেতে হবে, বিচারের মুখোমুখি হবেন। বিচারে যদি আপনি নিরপেক্ষভাবে বিচারের মধ্য দিয়ে মুক্তি পান, আমরা মেনে নেব, আমাদের কোনো আপত্তি। ভোরের সময় আরও থাকছে, মহাসড়কে বড় গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলছে অবৈধ 3 চাকার যানবাহন। কুষ্টিয়ায় উপেক্ষিত আদালতের নির্দেশনা, অভিযানে নামছে হাইওয়ে পুলিশ। নির্মাণের পর 1.5 বছরেও চালু করা হয়নি চুয়াডাঙ্গা আদালতের ন্যায়কুঞ্জ। এতে দূর থেকে আসা বিচার প্রার্থীরা বিশ্রামের জায়গা না পেয়ে পড়েন ভোগান্তিতে। তবে ছোট টিনশেড এই ভবন নির্মাণে সরকারি টাকার অপচয় হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। গণপূর্ত বিভাগ বলছে, উদ্বোধন হলেই সমাধান হবে সংকটের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 2023 সালের 15 জুন চুয়াডাঙ্গা আদালতে বিচার প্রার্থীদের বিশ্রামের জন্য নির্মাণ শুরু হয় ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার। 2023 সালের 14 সেপ্টেম্বর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা শেষ হয়নি।
টিনশেড ভবনটিতে রয়েছে বসার চেয়ার, একটি দোকান ঘর, 2টি শৌচাগার ও ব্রেস্ট ফিডিং কর্নার। বাকি রয়েছে সড়ক সহ বেশ কিছু কাজ। প্রায় 2 বছরেও নির্মাণ শেষ না হয় ক্ষুব্ধ আদালতে আসা বিচার প্রার্থীরা। ছোট টিনশেড এ ভবন নির্মাণে সরকারি টাকার অপচয় হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। লাখ লাখ টাকা দিয়ে নির্মাণটা করিয়েছে, এ তো আর আমাদের কোনো কাজে আসছে না। দূর থেকে অনেক মহিলারা আসে, তারা বিভিন্ন জায়গাতে অবস্থান করে, তো তার জন্য এটা খুলে দেওয়াটা খুবই দরকার। ঠিকাদারদের এখন আর সে খোঁজ পাওয়া যাচ্ছে না। একেবারে নিম্নমানের আছে যে র ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে। নতুন করে উদ্যোগ নিয়ে প্রয়োজনে ঠিকাদার পরিবর্তন করে কাজটা দ্রুতগতিতে সম্পন্ন করতে হবে। বসার জায়গাটা সরকার কর্তৃক যে বরাদ্দকৃত একটি টাকার মাধ্যমে একটি জায়গা তৈরি হচ্ছে, সেখানে মানুষ বসার সুযোগ পাচ্ছে না। এ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে নির্মাণ কাজ শেষ দাবি করছে গণপূর্ত বিভাগ। বলছে মানুষ যখন থেকে ব্যবহার শুরু করবে তখনই খুলে দেয়া হবে বিশ্রামাগারটি। ওরা ব্যবহার শুরু করেনি, এখন ব্যবহারটা শুরু করবে, তখনই আমরা পরিষ্কার করে বোঝাই দেবো ওদেরকে। গণপূর্ত বিভাগের তথ্য মতে ন্যায়কুঞ্জ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 43,45,000 টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভারতীয় ভিসা জটিলতায় চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাতায়াত কমে নেমেছে অর্ধেকে। গেল ডিসেম্বর পর্যন্ত 6 মাসের তথ্য বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। এতে ব্যাপকভাবে কমেছে রাজস্ব আদায়। চুয়াডাঙ্গার প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। পর্যটন, স্বাস্থ্যসেবা কিংবা কেনাকাটা, এমন নানা প্রয়োজনে ভারত যান বাংলাদেশিরা। তবে গেল আগস্টে সরকার পতনের পর বদলে গেছে সেই চিত্র। জরুরি চিকিৎসা ব্যতীত ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা বন্ধ করে দিয়েছে দেশটি। এতে চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ভারত যাতায়াতকারী যাত্রীর সংখ্যা কমেছে ব্যাপক। পরিসংখ্যান বলছে গেল জুলাইয়ে এই চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশ যাতায়াত করেছেন 16,644 জন। আগস্টে কমে নামে 12,303 জনে। পরের মাসে কিছুটা বেড়ে 15,942 জনে দাঁড়ালেও অক্টোবর থেকে কমছে ধারাবাহিকভাবে। অথচ আগের বছর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেছে দ্বিগুণের বেশি 1,52,896 জন। যাত্রী কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কমেছে রাজস্ব আদায়ও। ভিসা দিচ্ছে না ইন্ডিয়ান হাই কমিশনারে, কিছু মাত্র মেডিকেল ভিসা দিচ্ছে, এদিকে কিছু লোকজন যাতায়াত করছে। এখানে যারা ব্যবসায়ীরা আছে তারাও কিন্তু অনেকটাই মানবতার জীবনযাপন করছে। ভিসা যদি না পাই ভবিষ্যতে, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হবে। কূটনৈতিক সমস্যা বন্ধ করুন, মানুষের সাধারণ জীবনযাত্রা তাদের ফিরে আসতে সাহায্য করুন। দিল্লি সরকার এই বিষয়টা তারা খুব আন্তরিক হবেন এবং ভিসাটা সহজ করবেন। ভিসা জটিলতা দূর হলে আবারও রাজস্ব আহরণ বাড়বে বলে প্রত্যাশার কথা জানান জয়নগর চেকপোস্টের এই কর্মকর্তা। ভারত তাদের ভিসা নীতি পুনর্বিবেচনা করে বাংলাদেশি যাত্রীদের পুনরায় ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা এবং বাণিজ্য ভিসা প্রদান করতে থাকে, তাহলে জয়নগর চেকপোস্ট দিয়ে রাজস্ব আদায় পুনরায় বৃদ্ধি পাবে। গেল জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে জয়নগর চেকপোস্ট দিয়ে যাত্রী যাতায়াত থেকে 25,33,807 টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে জয়নগর কাস্টমস কর্তৃপক্ষ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। কিশোরগঞ্জের ভৈরবে বাগানবাড়ি এলাকায় অবৈধভাবে বালু তোলা শুরু হয়েছে ভাঙন। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ড্রেজারের 2 কর্মচারীকে। তীর রক্ষায় নদীতে ফেলা হচ্ছে ব্যাগ ভর্তি জিও ব্যাগ। বুধবার দুপুরের পর ভাঙন কবলিত স্থানে জিও ব্যাগ ফেলা শুরু করে প্রশাসন। সন্ধ্যার আগ পর্যন্ত প্রায় 400টি জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালানো হয়। আরও 6,000 জিও ব্যাগ ফেলা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসাইন। এর আগে গত সোমবার রাতে ভাঙনে নদী গর্ভে বিলীন হয় 2টি বসতঘর এবং 300 ফুট জমি। কুষ্টিয়ার মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার অবৈধ সিএনজি অটোরিকশা নসিমন ও করিমন। এসব যানের কারণে চলতি মাসে দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। তবে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। বাবুল হোসেনের ছবিতে SM রাশেদের রিপোর্ট। মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি, অটোরিকশা, নসিমন ও করিমন। 3 চাকার এসব যানে পরিবহন করা হচ্ছে যাত্রী ও পণ্য। কুষ্টিয়ার 75 কিলোমিটার মহাসড়কে 3 চাকার যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন হালকা এসব যানবাহনের কারণে ব্যাহত হচ্ছে ভারী যান চলাচল, প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি পরিবহন চালক ও এলাকাবাসীর। সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্র এগুলো যে পরিমাণ আমাদের যাত্রীগুলোর নষ্ট করতেছে, তারপরেও অনেকটা বিপদের সম্মুখীন। ওরা ডাইনে বাই বোঝে না, ওরা যখন ডাইনে চাপ দিয়ে বসে থাকে, আমরা হরেন দিলে ওরা চাপে না। মহাসড়ক দিয়ে সব বড় বড় গাড়ি চলে, সেখানে এই ছোট গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে, যার ফলে অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। হাইকোর্টে নিষেধাজ্ঞা জানা সত্ত্বেও 3 চাকার যান চালাচ্ছেন চালকরা। জানি যে আমাদের রুটটা নিষিদ্ধ, তারপরেও আমরা পেটের দায়ে এখন চলে উঠি। তাছাড়া চলবো কোথায় আমরা? সরকার আমাদের তো রোড টোড দেয়নি। অবৈধভাবে মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধে অভিযানের কথা জানায় হাইওয়ে পুলিশ। সড়কের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে এদের এই চালকদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় এবং তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। হাইওয়ে পুলিশের তথ্য মতে চলতি মাসে কুষ্টিয়া মহাসড়কে 13টি দুর্ঘটনায় 3 জন নিহত ও 24 জন আহত হয়েছেন। এসব ঘটনায় মামলা হয়েছে 3টি। এসএম রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। প্রায় 3.5 বছরেও নির্মাণ শেষ হয়নি বাগেরহাটের 4টি সেতুর কাজ। এরই মধ্যে একটি সেতুর নির্মাণ কাজ এখনও শুরুই করেনি ঠিকাদার প্রতিষ্ঠান। এতে সরু সড়ক এবং পুরনো সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে এলাকাবাসী। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে খরচ না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর কথা জানায় সড়ক বিভাগ। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। সেতু থেকে নামতে সরু সড়কে বাসকে পাশ কাটাতে গিয়ে পড়ে যায় মোটরসাইকেল। পাশেই নির্মাণাধীন প্রশস্ত সেতু। এক প্রকল্পের মাধ্যমে বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলায় 4টি সেতু নির্মাণের কার্যাদেশ দেয়া হয় 2021 সালের 12 আগস্ট। মীর হাবিবুল আলম নামে এক ঠিকাদার এই কাজের দায়িত্ব পান। মোরেলগঞ্জের পানগুছি নদী ও শরণখোলার নলবুনিয়া খালের সেতু নির্মাণ 60% হলেও চলছে ধীর গতিতে। অন্যদিকে শরণখোলার বকুলতলা খালের শ্যামবাড়ি এলাকার সেতুর কাজ এখনও শুরুই করতে পারেনি ঠিকাদার। এছাড়া তাফালবাড়ি খালের সেতুর কাজ 30 ভাগ শেষ করে নির্মাণ সামগ্রী যত্রতত্র ফেলে রেখে কাজ বন্ধ করে দেয়া হয়। সরু সড়ক ও পুরানো সেতু দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে এলাকাবাসী। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। একটা গাড়ি যদি ব্রিজের উপর ওঠে তাহলে আরেকটা গাড়ি ক্রস করতে পারে না। এখানে দুর্ঘটনা প্রায় ঘটে, ব্রিজ তো মাঝে মাঝে ভেঙেও যায়। ভারী কিছু উঠলে ব্রিজটা ঝুঁকিপূর্ণভাবে নড়াচড়া করে। যদি কাজটা অতি তাড়াতাড়ি সম্পন্ন হয় তাহলে মানুষের ছাত্রছাত্রী চলাচলের জন্য সুব্যবস্থা হবে, সহজ হবে। সড়ক বিভাগ জানায় গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর কাজের ধীরগতি আসে। তবে দ্রুত নির্মাণ কাজ শেষ করতে খরচ না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এই কাজের সার্বিক অগ্রগতি এখন পর্যন্ত 40%। এই কাজের আমাদের মেয়াদ 2025 সালে জুন পর্যন্ত রয়েছে। তবে আমরা সার্বিক বিবেচনা আরো 1 বছর সময় বৃদ্ধির আবেদন করেছি, তবে ব্যয় বৃদ্ধির কোনো সুযোগ নেই। সড়ক বিভাগের তথ্য মতে চলতি বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে। সেতুগুলোর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 47 কোটি 45 লাখ টাকা। সময় সংবাদ, বাগেরহাট। হিম বাতাসে তীব্র শীত, এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের মানুষের। একটু উষ্ণতা পাওয়ার আশায় অনেকেই সড়কের পাশে জ্বালিয়েছেন খড়কুটো। এই মুহূর্তে ঠাকুরগাঁও শহরে আছেন রিপোর্টার জিয়াউর রহমান বকুল। শীতের আরও খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা লক্ষ্য করছি যে এই শীতের কারণে স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ব্যাহত হচ্ছে। অন্যান্য বছরের তুলনায় এবছরও যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যে হিম শীতল বাতাস এবং ঘন কুয়াশার কারণে জুবুথুবু হয়ে পড়েছে সাধারণ মানুষ। স্বাভাবিক যে কার্যক্রমে যাওয়ার বিষয়টি রয়েছে, সাধারণ মানুষের যেই অফিস আদালত থেকে শুরু করে যাদের কর্মস্থানে যাওয়ার কথা সময় মতো, সেভাবে কিন্তু সময় মতো যেতে পারছে না। কারণ হচ্ছে ঘন কুয়াশায় পথঘাট ঢাকা থাকছে বেলা বাড়লেও। এই অবস্থাতে আমরা যেটি লক্ষ্য করছি যে সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু বাড়ছে দিন দিন যত যাচ্ছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছিন্নমূল যারা মানুষ রয়েছে, যারা দরিদ্র মানুষ রয়েছে, তাদের কষ্টটা
অনেকটাই বেশি, কারণ শীত নিবারণের চেষ্টায় তারা বরাবরই গরম কাপড়ের অভাবে তাদের যেই সন্ধান সেই সন্ধান করে। অনেকেই নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তাদের গরম কাপড় কেনারও সামর্থ্য থাকে না, সেই কারণে দুর্ভোগটা তাদের বেড়ে যায়। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে বরাবরের মতো এবারও কিন্তু শীত বস্ত্র বিতরণ করছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমরা তেমনটি লক্ষ্য করেছি। তবে পাশাপাশি বেসরকারি সংগঠনের যেগুলো রয়েছে তারাও কিন্তু শীত বস্ত্র নিয়ে বিভিন্ন প্রান্তে তারা বিতরণ করে, তবে এবার কিছুটা কম আমরা লক্ষ্য করছি। তবে আমরা কথা বলেছিলাম যে এই শীতের কারণে হাসপাতালগুলোতে কীরকম রোগী বাড়ছে, সেই হিসেবে আমরা কথা বলে জেনেছি যে হাসপাতালে যারা কর্মকর্তারা রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা কম হলেও বয়োবৃদ্ধরা যারা রয়েছে, যারা শিশুরা রয়েছে, তারা সবচেয়ে বেশি রোগাক্রান্ত হচ্ছে। ডায়রিয়া, নিউমোনিয়া সহ অন্যান্য যেই রোগ, সেই রোগে কিন্তু আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। আমরা এটি লক্ষ্য করেছি, যারা ছিন্নমূল মানুষ রয়েছে, যারা আদালতের প্রাঙ্গণে বা বিভিন্ন অফিস আদালতের যেই বারান্দাগুলো রয়েছে সেগুলোতে রাত্রি যাপন করে, রেল লাইনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোতে রাত্রি যাপন করে, তাদের কষ্টটা কিন্তু অনেক বেশি। তবে গ্রামাঞ্চলের মানুষের দুর্ভোগটা আরও অনেক বেশি এই কারণেই, কারণ তারা গ্রাম থেকে অনেকেই আমরা দেখেছি যে যারা শ্রম দিতে ঠাকুরগাঁও জেলা শহরে আসেন, সেই কারণে সারাদিন সময় দিয়েও অনেক সময় দেখা গেছে যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে, যারা শ্রম দেয়, তারা কিন্তু আবার ফিরে যায়। তো সর্বোপরি বিষয় হচ্ছে যে শীতের সময়টায় মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু এই অঞ্চলের মানুষের অনেকটাই বেড়ে যায় এবং সে কারণে সাধারণ মানুষের সবচেয়ে বেশি কষ্টে দিন যাপন করে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান সময়টাতে। তো এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের শীতের পরিস্থিতি নিয়ে সবশেষ। শীতের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে। যুক্তরাষ্ট্রের ব্ল্যাক রক সিটিতে হওয়া বার্নিং ম্যান উৎসবের আদলে পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো শুরু হয়েছে 3 দিনব্যাপী বার্নিং ক্র্যাব ফেস্টিভ্যাল। নাচে গানে জমজমাট এই উৎসবে মুগ্ধ দেশি বিদেশি পর্যটক। কক্সবাজারের পর্যটনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন নগরী কক্সবাজারের সাগরপাড়ের বালুচর বুধবার বিকেল 5টায় শুরু হয় সানসেট ও মুন ইটিং পার্টির আয়োজন, যেখানে তৈরি হয় ডিম আকৃতির মঞ্চ। সেখানে দাঁড়িয়ে পরিবেশনায় অংশ নেন বিদেশি শিল্পীরা, সামনে দাঁড়িয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেন দেশি বিদেশি পর্যটকরা। একই সঙ্গে সৈকতের আকাশে উড়ানো হয় ঘুড়িও। সূর্যাস্ত পর্যন্ত চলে নাচের আসর। ভিন্ন মাত্রা যোগ করেছে কক্সবাজারের জন্য, আর we have the longest sea beach in the world, so I think internationally আমাদের ওই জিনিসটা প্রমোট করা উচিত, যেটা আমাদের আছে অলরেডি ইনহেরিটেড। টেস্ট আছে, ডিফারেন্ট ফুডস আছে, ডিফারেন্ট স্টলস আছে। কেউই আমরা আসলে এরকম একটা ফেস্ট পাইনি, সো এবং আমরা সবাই এক্সপেক্ট করি এরকম কিছু ফ্রিকুয়েন্টলি হবে। ভাল লাগছে আসলে, মানে কক্সবাজারে যে এরকম একটা ইভেন্ট হতে পারে এটা আসলে আমার ধারণাতেও ছিল না। একদিকে পাহাড়, একদিকে সাগর, ঝাউবন। সূর্যাস্তের পর নান্দনিকভাবে কাকড়ার আদলে নির্মিত মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক উৎসব। সেখানে 3 পার্বত্য জেলা বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি থেকে আসা মং, মারমা, ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের তরুণীরা পরিবেশন করেন ছাতা ও বোতল নৃত্য। আর কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের তরুণীরা পরিবেশন করেন থালা নৃত্য। সাগর তীরে বসে আন্তর্জাতিক মানের ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠান দেখে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। এসে তো খুব ভালো লাগলো, এই নৃত্য দেখলাম। এখন কক্সবাজারে না, আমার মনে হয় সারা বাংলাদেশে প্রথম এই মাল্টি কালচার নিয়ে একটা ফেস্টিভ্যাল হচ্ছে। উৎসবে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, থাইল্যান্ড ও হাঙ্গরি সহ 11টি দেশে অন্তত 110 জন পর্যটক। সঙ্গে রয়েছেন প্রবাসী সহ দেশের নানা প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক ভ্রমণপ্রেমী। অতিথিরা বলছেন বার্নিং ক্রাফট ফেস্টিভ্যাল ছিল বেশ উপভোগ্য। I feel like the place is already really interesting, like the fact that we are doing a festival in the longest beach in the world. All stages really beautiful, like illuminated, and
the view, like sea view. আয়োজকরা বলছেন কক্সবাজারের পর্যটন শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই উদ্যোগ। এরকম যদি ফেস্টিভ্যালস আরও হয় তাহলে আমাদের দেশের ট্যুরিজমটাকে আমরা শুধু নিজেদের দেশের না বাইরের দেশের লোকজনকেও ইন্টারেস্টেড করতে পারবো। কক্সবাজারের রামুর মার্মেড সৈকতে বুধবার শুরু হওয়া 3 দিনব্যাপী বার্নিং ক্রাফট ফেস্টিভ্যাল শেষ হবে আগামী 31 জানুয়ারি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাজারে বেড়েছে শীতকালীন সবজি ও মাছের সরবরাহ। এতে দাম কিছুটা ক্রেতার নাগালে থাকলেও বিক্রেতারা বলছেন মিলছে না ন্যায্য মূল্য। এ বিষয়ে আরও জানাতে মেহেরপুর বড় বাজারে আছেন রিপোর্টার বেনিয়ামিন, আর বাগেরহাটের কেবি বাজারে আছেন সহকর্মী আলী আকবর টুটুল। প্রথমেই সরাসরি যাচ্ছি মেহেরপুরে বেনিয়ামিনের কাছে। আমি এখন দাঁড়িয়ে আছি মেহেরপুরের যে বড় বাজার আছে, বড় বাজার সংলগ্ন যে কাঁচামালের আড়ত সেখানে। এখানে সকাল থেকেই বিভিন্ন যে কাঁচামালের পণ্য বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মাঠ থেকে যে কাঁচামালগুলো রয়েছে সেগুলো এসে এখানে জমা হয়। তারপরে এই কাঁচামালগুলো বিভিন্ন যে সবজির দোকানগুলো রয়েছে সেই সবজির দোকানগুলো কিংবা বড় বাজারের যে সবজি দোকান রয়েছে সেখানে এসে এই সবজিগুলো বিক্রি হয়। তো আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে দেখেছি যে এখন যে অবস্থা বিভিন্ন সবজিগুলো এখন দাম কমতে কমতে এমন অবস্থায় পড়েছে যে চাষিরা এখন অনেকটাই চিন্তিত। প্রতিটা সবজির দাম এখন অনেক কমে গেছে। যদি আমরা বলতে চাই যে খোঁজ নিয়ে যেটি দেখেছি যে হচ্ছে টমেটো এখন 10 থেকে 12 টাকা কেজি, আলুও ঠিক তেমনই 10 থেকে 12 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যেগুলো এর আগে 30 থেকে 35 টাকা কেজিতে বিক্রি হতো সেগুলো এখন 10 থেকে 12 টাকায় চলে এসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পাতাকপি এবং ফুলকপির যে চাষিরা, তারা এখন সেগুলো বিক্রি করতে পারছে না। মানে জমি থেকে যে কেটে নিয়ে তারা বিক্রি করবে সেটিও এখনো সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি যে সকল বেগুন যদি বলা যায়, বেগুন 8 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের শাকসবজি যেগুলো সেগুলো কেজি দরে বিক্রি করার থেকে অনেক যে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু একেবারে থোক বরাদ্দ হয়তো বা 2 কেজি 3 কেজির একটি আটি তারা হচ্ছে 5 থেকে 10 টাকাতে ক্রেতাদের দিয়ে দিচ্ছে। এই অবস্থায় এখন মোটামুটি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো বিক্রি হচ্ছে। এই ক্ষেত্রে ক্রেতারা কিছুটা সাশ্রয়ী কিংবা কম মূল্যে সবজিগুলো পেলেও বিক্রেতা কিংবা চাষিরা কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন বলে তারা জানাচ্ছেন। তারা বলছেন যে হচ্ছে পুরো জমির বিক্রি করেও তারা কিন্তু এখনো তাদের যে উৎপাদন ব্যয় সেটি কিন্তু তুলতে পারছেন না। পাশাপাশি অনেক ব্যবসায়ীরা বলছেন যে হচ্ছে তারা যে জমি থেকে সবজি কিংবা এই বিভিন্ন পণ্যগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করবেন তাদের যে যাতায়াত কস্ট সেটি কিন্তু তারা এখনো পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু সবজির যে যাতায়াত ব্যয়টা তারা তুলতে পারছেন না বলেও কিন্তু তারা লসের সম্মুখীন হচ্ছেন বলে ব্যবসায়ীরা আমাদের জানাচ্ছেন। তো আমরা যেটি এই ক্ষেত্রে চাষিরা কিছুটা লোকসানের মুখে পড়ছেন বলে তারাও জানাচ্ছেন। আমরা এই আরো বেশি বিস্তারিত জানতে আমাদের বাগেরহাটে রয়েছেন আলী আকবর টুটুল মাছের বাজার থেকে, আমরা তার কাছ থেকেও জানবো। মাছের একমাত্র হাট এখানে আসলে হিমায়িত মাছের কারণে আসলে বাজারটি কদর থাকে এখানে। আমি যদি বলি যে বাগেরহাটের এই যে মৎস্য কেবি বাজার আলো ফোটার সাথে সাথেই কিন্তু এখানকার ব্যবসায়ীরা এখানে মাছ বেচা কিনা শুরু হয়ে যায় এবং হাট ডাকে মুখরিত হয়ে ওঠে। বাগেরহাটের এই মৎস্য বাজারে এখানে যদি বলি সামুদ্রিক প্রত্যেকটা এবং সামুদ্রিক বিভিন্ন প্রকার মাছ এখানে পাওয়া যায়, যেমন ঢেলা, চেলা এবং ইলশে চেলা, ট্যাংরা, লইটা এবং এখানের বিভিন্ন প্রকার মাছ কিন্তু এই হাটে ওঠে। এবং আমরা এখানে যারা কথা বলেছি এবং ব্যবসায়ীরা যেমনটা জানিয়েছেন যে এখানে প্রায় বর্তমানে যে মাছের সরবরাহ কম থাকার কারণে প্রতি কেজি মাছের দাম প্রায় 30 থেকে 40 টাকা বাড়তি দামে আসলে কিনতে হচ্ছে। হঠাৎ করে মাছের দাম বেড়ে যাওয়ায় কিন্তু এখানে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আমরা মিশ্র প্রতিক্রিয়াও দেখেছি যে আসলে এই মৌসুমে কিন্তু এই সময় মাছের দাম সহনীয় পর্যায়ে থাকার কথা, সেখানে কিন্তু মাছের দাম অনেকটাই বেশি এমনটাই কিন্তু জানিয়েছে। তবে এবং সাগরে মাছ এবং কম ধরা পড়ার কারণে কিন্তু এই মাছের দাম বেড়েছে এমনটাই কিন্তু জানিয়েছে। যদি বলি হিমায়িত এই মাছ জেলার বিভিন্ন এলাকার ক্রেতারা এখানে কিন্তু ক্রয় করতে আসে
রয়েছে। এবং আমরা যদি বলি যে এখানে যদি দেখাই যে এখন কিন্তু প্রায় বিভিন্ন জেলার প্রায় 2 থেকে 250 পাইকার কিন্তু এখানে এই মাছ ক্রয় করার জন্য এখানে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এখানে তারা কিনছেন। আমি যদি দেখাই যে এখানে যে বিভিন্ন প্রজাতির যে সামুদ্রিক মাছ রয়েছে, একমাত্র এই হাটেই কিন্তু সামুদ্রিক মাছের জন্য যে কদর, এখানে সবাই ভোরবেলা থেকেই কিন্তু এখানে তারা ছুটে আসেন। আমরা দেখতে পাচ্ছি যে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন খণ্ড খণ্ড বিভিন্ন প্রজাতির মাছ এবং এখান থেকে কিন্তু হাক ডাকের মধ্য দিয়ে এই মাছ কিন্তু ক্রয় করবেন এবং পাইকাররা এখানে দাঁড়িয়ে আছেন। তারা কিন্তু এক একটা স্তূপ করে এবং এখানে বিভিন্ন সাইজের মাছ রয়েছে, সেই সাইজ অনুযায়ী কিন্তু আসলে মাছ এখানে কিন্তু বিক্রি করবে। আর এখনই কিন্তু এই মাছ বিক্রি শুরু হয়ে গেল। এই মাত্র আমরা দেখতে পাচ্ছি যে এই বেল বাজার সাথে সাথেই কিন্তু আসলে মাছ বিক্রি হচ্ছে। এখানে পোমা রয়েছে, ইলিশ চেলা রয়েছে, বৌ মাছ রয়েছে, এছাড়া ট্যাংরা মাছ রয়েছে, গাগরা ট্যাংরা রয়েছে, বিভিন্ন প্রজাতির যে মাছ রয়েছে সেই মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। তবে গত হাটের চাইতে কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু 40 থেকে 50 টাকা কেজিতে বেড়েছে এখানে সামুদ্রিক মাছ। এই ছিল আমার কাছে বাগেরহাটের কেবি মাছ বাজার থেকে মাছের সবশেষ খবর। বাজার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে এবং মেহেরপুরে। ঝিনাইদহে বাড়ছে আখের সঙ্গে সাথী ফসলের আবাদ। একই জমিতে আখের পাশাপাশি চাষ করা হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু সহ ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল। এতে কৃষক লাভবান হওয়ার পাশাপাশি বাড়ছে আখের উৎপাদন। লুটাস রহমান সোহাগের রিপোর্ট। সূর্যের আলোয় ঝলমলে সবুজ ক্ষেত, কৃষক ব্যস্ত সময় পার করছেন রসুন, আলু সহ অন্যান্য রবি শস্যের পরিচর্যায়। মূলত আখ আবাদের শুরুতে সাথী ফসল হিসেবে এসব শস্য আবাদ করা হচ্ছে। সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জ কোটচাঁদপুর উপজেলায় আখের আবাদ বাড়াতে আধুনিক পদ্ধতিতে প্রকল্প চালু করেছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট। প্রকল্পের অধীনে আখের সঙ্গে সাথী ফসল হিসেবে চাষ করা হচ্ছে ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল। আখের চারা রোপণের কিছুদিনের মধ্যে প্রথমে পেঁয়াজ, রসুন অথবা আলুর চাষ শুরু হয়। কয়েক মাসের মধ্যে এই ফসলগুলো তোলা হলে রোপণ করা হয় ডাল জাতীয় ফসল। এভাবে একই জমিতে করা হচ্ছে 3টি ফসল আবাদ। এতে লাভবান হচ্ছেন কৃষক। আখ লাগানো আছে এবং এর উপরে আলুর চাষ আছে। আখ তুলেও আবার একটা আবাদ করতে পারবো, এতে আমরা লাভবান হয়েছে বেশি। আমার সাথী ফসল পেঁয়াজ, আলু, রসুন এগুলো দিয়ে আমার আখের টাকা এক্সট্রা থেকে গেছে। সংশ্লিষ্টরা বলছেন সাথী ফসল আবাদের মধ্য দিয়ে আখ চাষ বাড়লে চিনি কলের উৎপাদন বাড়বে। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আখ চাষ বাড়লে এটা অবশ্যই আমার মিলের জন্য লাভজনক, যে আমি বেশি আখ পাবো, বেশি চিনি উৎপাদন করতে পারবো, দেশের মানুষকে দেশীয় চিনি খাওয়াতে পারবো এবং জাতীয় অর্থনীতিতে আমার মিলের অবদান সৃষ্টি হবে। মোবারকগঞ্জ সুগার মিল তথা বাংলাদেশের সমস্ত সুগার মিলে বেশি আখ সরবরাহ হয় এবং চাষি বেশি লাভবান হয়। এটি আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য। বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে বর্তমানে জেলার কালীগঞ্জ কোটচাঁদপুর উপজেলার 2 শতাধিক কৃষক আখের সঙ্গে সাথী ফসল চাষ করছেন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। সাতক্ষীরা এবার শীত মৌসুম থাকা সত্ত্বেও মেলেনি পর্যাপ্ত খেজুর রস। এতে কম হচ্ছে গুড় এবং পাটালি। গাছের অভাবে শীত কম হওয়ায় আশানুরূপ খেজুরের রস উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মমতাজ আহমেদের বাপির তথ্য এবং ছবি নিয়ে রিপোর্ট। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য শীত মৌসুমে গ্রাম অঞ্চলের ঘরে ঘরে খেজুরের রস সংগ্রহ করা হয়, আর সেই রস থেকে নানা ধরনের রসের পিঠা পায়েস খাওয়ার ধুম পড়ে যায়। তবে এবার সাতক্ষীরায় গাছের সংখ্যা কমে যাওয়ায় মেলেনি পর্যাপ্ত খেজুরের গুড়। এতে খেজুরের রস ও গুড় খেতে না পারায় আক্ষেপ গ্রামবাসীর। এখন খেজুর গাছ তো নাই, খেজুর রসও পাওয়া যায় না, কেউ গাছ কাটে না, গাছ মেরে ফেলাইছে। এখন যা আছে এইগুলা আমরা কাটি, সবাই তো কাটে না, এই কিছু কিছু লোক কাটে। রসের পিঠে এটা ওটা খাওয়া যেত, সেইগুলো এখন আর হচ্ছে না। এদিকে গাছের অভাবের সঙ্গে এবার শীত কম হওয়ায় খেজুরের রস উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানান কৃষি কর্মকর্তা। শীতের দৈর্ঘ্য ভালো থাকতো, কৃষকগণ যদি এটা করতো তাহলে দেশের গুড়ের চাহিদা মিটিয়ে আমাদের এই জেলার চাহিদা তো মিটতো, অন্য জেলায় আমরা রপ্তানি করতে পারতাম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দেওয়া তথ্য মতে জেলায় 2 লাখেরও বেশি খেজুর গাছ রয়েছে, যা থেকে প্রায় 1,500 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন হয়। সময় সংবাদ, সাতক্ষীরা।
ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে আমাদের সঙ্গে থাকবেন সর্দার মোহাম্মদ আরিফ। ধন্যবাদ। তীব্র সমালোচনার মুখে মার্কিন জনগণকে দেয়া ফেডারেল সহায়তা বন্ধের আদেশ প্রত্যাহার করে নিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে যুক্তরাষ্ট্রে বসবাসকারীরা আগের মতোই সব সুযোগ সুবিধা পাবেন। তবে বিদেশি সহায়তা বন্ধে প্রেসিডেন্টের সিদ্ধান্ত বহাল আছে বলে জানানো হয়েছে। এদিকে বুধবার অবৈধ অভিবাসী বিরোধী একটি বিলে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর ফলে মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে ও যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীনদের গ্রেফতার সহজ হলো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প মার্কিন ক্ষমতার মসনদে বসেই একের পর এক তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলেছেন। যুক্তরাষ্ট্রের বাজেট কমাতে ট্রাম্প কেবল বিশ্বের বিভিন্ন দেশকে সহায়তা দেয়াই অনেকাংশে বন্ধ করেননি, মার্কিন জনগণের জন্য ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তের ওপরও স্থগিতাদেশ দেন। ট্রাম্পের ওই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। মার্কিন জনগণ কি সুযোগ সুবিধা পাবেন আর কি পাবেন না তা নিয়েও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তীব্র সমালোচনা ও প্রশ্নের মুখে অবশেষে পিছু হটেছে হোয়াইট হাউস। নির্বাহী আদেশের দুদিনের মাথায় বুধবার তা প্রত্যাহারের ঘোষণা দিল ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের ম্যানেজমেন্ট ও বাজেট অফিস প্রেসিডেন্টের নির্বাহী আদেশ প্রত্যাহার সংক্রান্ত নতুন এক স্মারকলিপি জারি করেছে। ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে জানিয়েছেন, সোমবার দেয়া প্রেসিডেন্টের নির্বাহী আদেশটি বাতিল করা হয়েছে, তবে বেশ কিছু ক্ষেত্রে বিদেশি সহায়তা স্থগিত করার প্রেসিডেন্টের সিদ্ধান্ত বহাল আছে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, অলাভজনক সংস্থা, দুর্যোগ সহায়তা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বয়স্ক ভাতা এবং প্রয়োজনীয় খাদ্য সরবরাহের জন্য প্রতি বছর কয়েক লাখ কোটি ডলার ঋণ, অনুদান ও আর্থিক সহায়তা দেয় কেন্দ্র সরকার। ট্রাম্পের সিদ্ধান্ত বাতিলের ফলে স্বস্তির দেখা মিলেছে মার্কিন জনগণের মধ্যে। এদিকে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর প্রথমবার কংগ্রেসে পাশ হওয়া একটি বিলে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আইনের ফলে মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে রাষ্ট্রের অভ্যন্তরে বৈধ কাগজপত্রহীনদের গ্রেফতার ও তাদের বহিষ্কারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও শক্তিশালী করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কয়েক লাখ ফেডারেল কর্মীকে স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। পদত্যাগ করলে এসব কর্মীদের আগামী 8 মাসের বেতন ভাতা দেয়া হবে। এ সংক্রান্ত একটি ইমেল পাঠিয়ে আগামী 6 ফেব্রুয়ারির মধ্যেই কর্মীদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। পাশাপাশি প্রস্তাব প্রত্যাখ্যানকারীদের জন্য দেয়া হয়েছে সতর্কবার্তাও। ক্ষমতায় এলে সরকার পরিচালনার ব্যয় হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে অনুযায়ী শপথ গ্রহণের পরপরই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করে দিয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের লাখ লাখ কর্মকর্তা কর্মচারীকে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ফেডারেল কর্মীদের কাছে পাঠানো একটি ইমেইলে জানতে চাওয়া হয় তারা সরকারের ডেফার্ড রেজিগনেশন প্রোগ্রামের অংশ হতে চান কিনা। এ বিষয়ে আগামী 6 ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যারা পদত্যাগ করতে রাজি তাদের ইমেইলের উত্তর পাঠানোর সময় বিষয়ের ঘরে পদত্যাগ শব্দটি লিখতে বলা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে যারা পদত্যাগ করবেন তারা আগামী 8 মাসের বেতন ও ভাতা পাবেন বলে জানা গেছে। তবে যারা স্বেচ্ছায় পদত্যাগের এই প্রস্তাব গ্রহণ করবেন না তাদের জন্য দেয়া হয়েছে সতর্কবার্তা। ভবিষ্যতে যখন সরকারি ব্যয় কমানোর আরও উদ্যোগ নেওয়া হবে তখন থেকে যাওয়া কর্মীদের ওপর প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকারের মানব সম্পদ বিষয়ক সংস্থা অফিস অফ পার্সোনাল ম্যানেজমেন্ট। এদিকে ডাক বিভাগ, সেনাবাহিনী, অভিবাসন ও জাতীয় নিরাপত্তার কিছু কর্মকর্তা এই প্রস্তাব গ্রহণ করতে পারবেন না বলে জানা গেছে। ট্রাম্প প্রশাসনের আশা 10% বেশি কর্মী তাদের প্রস্তাব গ্রহণ করবেন, অর্থাৎ 20 লাখের বেশি কর্মীদের ভেতর প্রায় 2 লাখ স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেবেন। এ প্রকল্পের মাধ্যমে সরকার 10,000 কোটি মার্কিন ডলার বাঁচাতে পারবেন বলে মনে করেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দেয়ায় বিসিবিকে আরও সতর্ক হতে বললেন তামিম ইকবাল। কেবলমাত্র এই টুর্নামেন্ট নয়, দেশের ভাবমূর্তির জন্য পারিশ্রমিক ইস্যু ভালো কিছু নয় বলে জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। সংকটের রাতে পরামর্শ দিলেন পিএসএলকে অনুসরণের কথা বলেছেন নিজের দল ফরচুন বরিশাল নিয়েও।
2013-তে যখন ক্রিকেট বোর্ড যারা এসেছিলেন ওই জিনিসটা ক্রিকেট বোর্ড আমাকে একটা পেমেন্ট দিয়েছিলেন, ওটা হয়তো বা ওই অ্যামাউন্টটা ছিল না, তার চেয়ে অনেক কম ছিল, বাট দ্যাট ইস্যু গট সলভড। 23 বছরের তামিম ইকবালকে মানসিকভাবে বেশ ভুগিয়েছিল চিটাগং কিংস। পাওনা টাকা না পেয়ে শেষ পর্যন্ত বিসিবির দ্বারস্থ হতে হয় প্রতিভাবান এই ক্রিকেটারকে। ওই ফ্র্যাঞ্চাইজিকে এবার ফিরিয়েছে বিসিবি, ফিরেছে পারিশ্রমিক বিতর্ক দল দেওয়ার ক্ষেত্রে, তাই বিসিবিকে আরো সতর্ক হওয়ার পরামর্শ তামিম ইকবালের। এটা কিন্তু পাস্টে হয়েছে, আমি যেটা বলছি যে 50% পেন্ডিং ছিল, তারপরে একটা নেগোসিয়েশন হয়ে প্লেয়াররা 25% নিয়ে খুশি হয়ে চলে যায়, বাট দোষটা এখানে প্লেয়ারদের না। আই হোপ যে জিনিসটা না হয়, বিকজ ইট ইজ নট অনলি আমাদের বিপিএল টুর্নামেন্টটাকে ছোট করে, বাট দেশটা আমাদের দেশের ব্যাপারে একটা বাজে মেসেজ চাই। দ্য মেইন থিং ইজ ওয়েন ইউ চুজিং দ্য ফ্র্যাঞ্চাইজ ইউ মেক শিওর that you choose the right person. That is the most important. বিতর্ক এড়াতে আর টুর্নামেন্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে দল কমানোর পক্ষে তামিম। উদাহরণ হিসেবে টেনেছেন পাকিস্তান সুপার লিগকে। পাশাপাশি দর্শক ভালোবাসার কারণে বিপিএলকে আরো দারুণভাবে উপস্থাপন করা যায় বলে মনে করিয়ে দিলেন। যে ধরনের দর্শক আপনি এই টুর্নামেন্টে দেখছেন, এটা মনে হয় না আমি লাস্ট 2-3 সিজনে দেখছি। সো যেহেতু এত দর্শকের একটা ইন্টারেস্ট আছে, খেলা দেখার ইন্টারেস্ট আছে, আমরা যদি কাজগুলো ঠিক করে করি, উই চুজ দ্য রাইট পারসন হু উইল ওন দ্য টিম, উই চুজ হাউ ইট শুড রান, আই থিঙ্ক দিস টুর্নামেন্ট হ্যাজ আ হিউজ পোটেনশিয়াল। পিএসএল যখন স্টার্ট হয়েছে ওটা কিন্তু 5টা ফ্র্যাঞ্চাইজ নিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই দ্য ক্রিকেট কোয়ালিটি ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। প্লে অফ নিশ্চিত করা বরিশাল কোয়ালিফায়ার পর্বে বাড়াচ্ছে দলের শক্তিমত্তা। আসবেন অ্যাডাম মিলনে, যোগ হতে পারে আরও নাম, যদিও কোয়ালিফায়ারে দলে বড় পরিবর্তনের পক্ষে নন অধিনায়ক। আমরা একটা সাইন করেছি, আপনারা হয়তো বা জানেন, অ্যাডাম মিল ফাস্ট বোলার নিউজিল্যান্ড থেকে, আর 1-2 জনের সাথে কথা চলছে, বাট আমি ব্যক্তিগতভাবে আই এম নট ইন আ ফেভার অফ চেঞ্জিং দ্য হোল সেটআপ। আগামী 3 ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে খেলবে বরিশাল, প্রতিপক্ষ এখনো চূড়ান্ত নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পারিশ্রমিক না পাওয়া কোনো ক্রিকেটারের জন্য সুখকর অভিজ্ঞতা নয়। দিন শেষে আমরা টাকার জন্য ক্রিকেট খেলি। এ বিষয়গুলো দ্রুত সমাধানে বিসিবির এগিয়ে আসা উচিত। রাজশাহী এবং চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন মেহেদী হাসান মিরাজ। হতাশ তিনি জাতীয় দল সতীর্থ শান্তর ম্যাচ না পাওয়া নিয়েও। এরকম চললে জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সে প্রভাব ফেলার শঙ্কাও জানালেন মিরাজ। বিপিএলটা এবার হবে নতুনভাবে, ইতিহাসের সেরা আসর হবে এটা। টুর্নামেন্ট শুরুর আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান এবং সদস্য সচিবের এইসব বাগাড়ম্বর শুনেছেন সবাই, কিন্তু মাঠের খেলা শুরু হতেই সব শেষ। লোক দেখানো কিছু আয়োজন ছাড়া এবারের বিপিএল ব্যর্থতার 16 কলা পূর্ণ করে ফেলেছে, যার সবচেয়ে বড় প্রমাণ ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে দোটানা। দেশিদের পর বিদেশিদের সঙ্গেও হয়েছে একই আচরণ। ফলাফল আন্তর্জাতিকভাবে সমালোচিত এখন ফারুক ফাহিমের সেরা বিপিএল। সতীর্থদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি মালিকদের এমন আচরণ বিচলিত করেছে মেহেদী হাসান মিরাজকেও। অকপটে জানালেন, এই কাজগুলো বিদেশি ক্রিকেটারদের সামনে বিব্রত করেছে, তাদের নষ্ট করেছে দেশের ভাবমূর্তি। যত দ্রুত সম্ভব এই সমস্যা সমাধানে অভিভাবক বিসিবিকে এগিয়ে আসার অনুরোধ এখন মিরাজের। দিন শেষে তো আমরা প্লেয়াররা ক্রিকেট খেলি অবভিয়াসলি টাকার জন্য, এবং আমরা দেখেন যে দিন শেষে যদি পারিশ্রমিক না পায় এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্যই খারাপ। আর যেহেতু সবাই একটা দিক থেকে আশা করবে, অবশ্যই যেহেতু ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, ক্রিকেট বোর্ড অবশ্যই এইটার ব্যাপারে কথা বলবে, এবং তারা আমাদের প্রত্যেকটা মানুষের হয়তো রেসপন্সিবিলিটি নিয়ে কথা বলবে সবার সাথে। মিরাজ শঙ্কিত তার জাতীয় দলের অধিনায়ক এবং বন্ধু নাজমুল হোসেন শান্তকে নিয়েও। বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে 10 ম্যাচের মধ্যে 5টিতে জায়গা পেয়েছিলেন তিনি, যেখানে রান সাকুল্যে 56। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই ম্যাচ টাইম না পাওয়া এবং অফ ফর্ম জাতীয় দলকে ভোগাতে পারে বলেও মনে করছেন মিরাজ। ও ম্যাচ খেলছে না, অবশ্যই এটা একটা কনফিডেন্টের ব্যাপার, মোরাল ডাউন হবে একটা প্লেয়ারের। ওর সাথে কথা হয়েছে, বাট ও যেটা চেষ্টা করছে যে হ্যাঁ ও একটু পারফর্ম করতে পারছে না। প্রথম দিকে হয়তো সুযোগ পেয়েছিল, আমরা দেখেছিলাম, বাট ও যে টাইপের প্লেয়ার সেই রকম পারফর্ম করতে পারেনি। বাট আমি আশা করি অবশ্যই যে এখনও বিপিএল অনেক ম্যাচ আছে, যখন খেলবে অবশ্যই পারফর্ম করবে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নিয়ে বেশ আশাবাদী মিরাজ। দুবাই রাওয়ালপিন্ডির ভেন্যু দুটোই আশাবাদী করছে মিরাজকে। জানালেন, সেমিফাইনাল অসম্ভব কোনো স্বপ্ন নয় টাইগারদের জন্য। পাকিস্তানে 2টা টেস্ট ম্যাচ একই মাঠে খেলেছিলাম, আর ওই কন্ডিশনটা সম্পর্কে আমরা জানি ওইখানে উইকেটটা কীরকম আছে। সো এটা একটা ভালো একটা বাত্রি আপনার একটা দিবে, কনফিডেন্ট দেবে প্রত্যেকটা প্লেয়ারের। আমরা তো খেলেছিলাম 2017 সালে সেমিফাইনাল ইংল্যান্ডে।
সো অবশ্যই আশা করি যে সেমিফাইনাল খেলবো ইনশাআল্লাহ। বিপিএল এ বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা নিয়ে ৯-৬ করলেও এখানে ব্যতিক্রম খুলনা টাইগার্স। ইতোমধ্যে 40% টাকা পরিশোধ করেছেন তারা। এই সপ্তাহে আরও 25 ভাগ ঢুকে যাবে ক্রিকেটারদের অ্যাকাউন্টে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। দুর্বার রাজশাহীর অনুরোধের পরও পারিশ্রমিক না পাবার শঙ্কায় হোটেল ছাড়েনি ক্রিকেটাররা, যদিও ভিন্ন দাবি টিম ম্যানেজার মেহরাব হোসেন অপির। দুবার চেক বাউন্সের পর পাওনা টাকা বুঝিয়ে দেবার নতুন তারিখ ঘোষণা করেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দলটার কর্মকাণ্ড বিপিএলের সুনাম ক্ষুণ্ণ করছে না বলেও দাবি করেছে টিম ম্যানেজমেন্ট। নতুন দিন, নতুন বিতর্কে দুর্বার রাজশাহী। প্লে অফের সমীকরণে টিকে থাকা দলটা বুধবার এক বিজ্ঞপ্তিতে ঢাকায় থাকা ক্রিকেটারদের অনুরোধ করে টিম হোটেল ছাড়ার। টিম গ্রুপের সে বার্তা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সে বিতর্ক ধামাচাপা দিতে প্রেস রিলিজ পাঠায় রাজশাহী। এরপর প্রেস কনফারেন্সেও দেয়া হয়েছে নানান ব্যাখ্যা। যারা ঢাকায় অবস্থান করেন তাদের জন্য এটা একটা ছুটির ঘোষণা করা হয়েছে, যেহেতু 3 দিনের ছুটি আছে, আপনারা চাইলে বাসায় গিয়ে আপনারা রেস্ট নিতে পারেন। আমাদের কমপ্লিট মেসেজটা ছিল প্লেয়ারদের উদ্দেশ্যে এটাই, টিম ম্যানেজমেন্ট থেকে। কিন্তু যখনই দেখলাম যে না, সকাল থেকে নিউজ হচ্ছে যে না, রাজশাহী টিমের প্লেয়ারদেরকে হোটেল ত্যাগ করতে বলা হয়েছে, জিনিসটা এরকম না। তবে রাজশাহীর টিম ম্যানেজারের দাবি সত্যি নয়। ক্রিকেটারদের ছুটি চাওয়ার কথা বলা হলেও পাওনা টাকা না পাবার শঙ্কায় কেউই ছাড়েননি টিম হোটেল। বকেয়া নিয়েও নানান ব্যাখ্যা মেহরাব হোসেন অপির। পেমেন্ট যে একেবারেই হয়নি তা কিন্তু নয়, 25% যে ডেটে করার কথা ছিল সেখান থেকে 10 দিন পিছিয়েছে। কমিটমেন্ট তিনি রেখেছেন, কিন্তু ডিলে হয়েছে। যদি একটু ডিলে হয়ও এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় না সেটা হওয়া সম্ভব। এবং আমি যতটুকু আশ্বস্ত হয়েছি এবং যেভাবে তিনি কাজ গোছানোর চেষ্টা করছেন আমাদের টিম ওনার, অবশ্যই দিয়ে দেবেন। সাবেক এই ক্রিকেটারের দাবি দুর্বার রাজশাহীর এমন কর্মকাণ্ডে বিপিএল এর সুনাম ক্ষুণ্ণ হয়নি। বিতর্কের বিপিএল কেও টুর্নামেন্ট ইতিহাসের অন্যতম সেরা বলে আখ্যায়িত করলেন। ভাবমূর্তি বিপিএল এ ক্ষুণ্ণ হয়েছে আমি সেটা বলবো না, বরঞ্চ অন্যান্য বিপিএল এর থেকে কিন্তু এবার একটা পজিটিভ জিনিস ছিল, মাঠে দর্শকের পরিমাণ ছিল অনেক বেশি। এবং 2012-এর পর আমার কাছে মনে হয় যে দর্শকের সংখ্যাটা এই বছরই সব থেকে বেশি হয়েছে। দুইবার চেক বাউন্সের পর পাওনা পরিশোধের নতুন তারিখ জানিয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। পরবর্তী ম্যাচের আগের দিনেই পরিশোধের প্রত্যাশা, যদিও প্লে অফের দলটার জায়গা হবে কিনা তা এখনো চূড়ান্ত নয়। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বিতর্কের বিপিএলে পাওনা টাকা না পাওয়ার তালিকা আরও দীর্ঘ হলো। পারিশ্রমিক না পেয়ে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে গেছেন দুর্বার রাজশাহীর কম্পিউটার অ্যানালিস্ট ও সহকারী কোচ। এর আগে ড্রাফট থেকে দলে ভিড়িয়ে পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিমকে বিপদে ফেলার অভিযোগ উঠেছে এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে। যদি অদৃশ্য কারণে এসব কিছুর পরেও নিশ্চুপ ক্রিকেট বোর্ড। নতুন বিতর্কে শিরোনামে দুর্বার রাজশাহী। এবারের অভিযোগ ছাপিয়ে গেল আগের সবকিছুকে। দুর্বার রাজশাহী সন্দেহের জন্ম দিয়েছিল প্লেয়ার্স ড্রাফটের টেবিলে, যেখানে মাত্র 2 জন বিদেশি নিয়ে 13 জনের স্কোয়াড সাজায় দলটা। একজন লাহিরু সামারকুন, অন্যজন পাকিস্তানি অলরাউন্ডার সাদ নাসিম। সামারকুনকে দেখা গেলেও নাসিমের দেখা পাওয়া যায়নি। নাসিমের না থাকার কারণ অনুসন্ধানে নামে সময় সংবাদ। বেরিয়ে আসে থলের বেড়াল। ড্রাফট থেকে দলে ফেরালেও বিমান ভাড়ার টাকা পাঠায়নি দুর্বার রাজশাহী। এ নিয়ে বিসিবি আর রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি দুপক্ষেরই দ্বারস্থ হয়েছিল নাসিমের এজেন্ট, তবে সমাধান মেলেনি। BCB hasn't taken any action. I have complained it to Saiful, like this player in the Darbar Rajshahi, Saad Nasim, who was drafted. They hasn't booked his ticket. I was chasing manager OP, and he hasn't booked the ticket. Available. We submitted the NOC. I spoke to Saiful. Saiful just asked me for the name, and he hasn't took any action. যদিও সাদ নাসিমের জন্য বিমান ভাড়া না পাওয়াটা এক হিসেবে ভালোই হয়েছে, না হলে নিজ খরচে বিপিএলে এসে পারিশ্রমিক না নিয়েই দেশে ফেরার বিমানে চড়তে হতো, যেমনটা হয়েছে রাজশাহীর 2 কোচিং স্টাফ সদস্যের সঙ্গে। পাওনা টাকা না পেয়ে দলটার সহকারী কোচ ইফতিখার আর কম্পিউটার অ্যানালিস্ট ফয়সাল বাধ্য হয়ে দেশে ফিরে গেছেন, যদিও দেশ ছাড়ার আগে দ্বারস্থ হয়েছিলেন বিসিবির। তবে অদৃশ্য কারণে এবারও কোনো ধরনের পদক্ষেপ নেয়নি ক্রিকেট বোর্ড। দুর্বার রাজশাহীকে নিয়ে এত সব অভিযোগের পরেও বিসিবির চুপ থাকা রহস্যের জন্ম দিচ্ছে। একের পর এক নিয়ম ভাঙার পরেও কেন এই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ফারুক আহমেদের বোর্ড, সে প্রশ্নও উঠছে। রাজশাহী প্লে অফে উঠলে প্রশ্নের ডালপালা বাড়বে। দেখার বিষয় ক্রিকেট বোর্ড আর কতদিন নিজেদের মুখ বন্ধ রাখতে পারে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের ফুটবল। আবারও অসন্তোষ জাতীয় নারী ফুটবল দলে। চুক্তির মেয়াদ নবায়ন সহ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার দাবি নিয়ে
ক্যাম্প বয়কট করেছেন সাফ চ্যাম্পিয়নরা। যদিও এ বিষয়ে মুখে কুলু কেটেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবল পাড়ায় গুঞ্জন, সমস্যার সমাধানে ফেডারেশনে ডাকা হয় সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনকে, তবে তা উড়িয়ে দিয়েছেন তিনি। জানান, সাফের সভাপতি হিসেবে ফেডারেশনে আসা তার। দীর্ঘদিন পর হঠাৎই বাফুফে ভবনে সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন। বাতাসে গুঞ্জন, নারী ফুটবলারদের বিদ্রোহ থামাতেই ফেডারেশনের 4 বারের প্রেসিডেন্ট। সাবজয়ী কোচ পিটার বাটলার এবং নারী ফুটবলারদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তার সমাধানের পথ খুঁজতেই নাকি ডাকা হয়েছে সালাউদ্দিনকে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য না করে জানালেন তার ফেডারেশনে আসার কারণ। ফুটবল ইজ মাই লাইফ। তো এটা দিস ইজ দ্য হোম অফ ফুটবল। তো এইখানে নিজের বাসায় আসছি, আবার যাবো। ওদের কিছু কাজ ছিল, প্লাস এরা চেষ্টা করতেছে কিছু হোস্টিং করতে সাফের। তো এই জিনিসগুলো জেনারেল আলাপ করলাম যে কীভাবে দেওয়া যায়। কাজী সালাউদ্দিনের মেয়াদেই হামজাকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু হয়, যা বাস্তবায়ন হয়েছে তাবিদ আউয়াল আসার পর। সদ্যই শেফিল্ডে যোগ দেয়া মিডফিল্ডারকে নিয়ে আশাবাদী কাজী সালাউদ্দিন। হামজা যদি বাংলাদেশে এসে খেলে ইজ ভেরি গুড ফর বাংলাদেশ, এবং আমার মনে হয় এটা এফেক্টিভ হবে। আশা করি ও আসলে আরও যদি কোনো বাঙালি প্লেয়ার থাকে তারাও ইন্টারেস্টেড হবে যে হামজা যখন গেছে আমরাও যাই। সো দিস ইজ এ ভেরি পজিটিভ সাইড। গেল সাফ চলাকালীন নারী ফুটবলারের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব আসে প্রকাশ্যে। সাফের শিরোপা জয়ের পর তার সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে। ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচ সামনে রেখে প্রস্তুতি ক্যাম্প চলছে জাতীয় নারী ফুটবল দলের। তবে হঠাৎ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেছে ফুটবলাররা, যার অন্যতম কারণ এখনও নারী ফুটবলারদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি ফুটবল ফেডারেশন। সমস্যা সমাধানে বাফুফে ভবনে মিটিংও হয়েছে কয়েক দফা। দ্রুতই সমস্যা সমাধানের আশা নারী উইং চেয়ারম্যানের। আমরা কাজ করতেছি, কাজ করে শেষ হয়ে গেলে কথা বলবো। ফুটবলারদের সঙ্গে দ্বন্দ্বের বিষয় নিয়ে অবশ্য কোনো মন্তব্য করেননি কোচ পিটার বাটলার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে 3 পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চান বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। প্রতিপক্ষের সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনায় বাংলাদেশের জয় পাওয়া কঠিন হবে না বলে জানান তিনি। এছাড়া হামজা চৌধুরী দলে থাকায় আত্মবিশ্বাস আরও বাড়বে বলে মনে করেন JB6। ইন্ডিয়া লাস্ট ফিউ ম্যাচেস দেখি ওরা অনেক কম গোল করছে, কারণ সুনীল তো মানে লাস্ট 10-15 বছর উনি ইন্ডিয়া টিম ডমিনেট করছে না। সো আই থিঙ্ক আমরা it's a 50-50 match, but I think we have a good chance to win, especially with Hamza in the team. So I think 3 পয়েন্ট আমরা নিতে পারি। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটে জাতীয় গোল্ড কাপ অনূর্ধ্ব 17 বালক ও বালিকা দলের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট সার্কিট হাউস মাঠে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে 5 বিবি পৌরসভা বালিকা দলকে 1-0 গোলে হারায় জয়পুরহাট পৌরসভা বালিকা দল। দ্বিতীয় খেলায় জয়পুরহাট সদর উপজেলার বালক দল 1-0 গোলে 5 বিবি উপজেলা বালক দলকে হারিয়ে মাঠ ছাড়ে। খেলা শেষে বিজয়ী 2 দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, বিচার না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড চালাতে দেয়া হবে না, হুঁশিয়ারি প্রেস সচিবের। টাকার অভাব আর ডলার সংকটে বিদ্যুৎ জ্বালানিতে বকেয়ার পাহাড়, পাওনা চেয়ে শেরবন আদানির চিঠি, এবারও গরমে লোডশেডিং এর শঙ্কা, অর্থচারে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ। টঙ্গীর তোরাক তীরে মুসল্লিদের ঢল নামার অপেক্ষা, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে কাল, নিরাপত্তার চাদরে ঢাকা গোটা ময়দান। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।